নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ইউনিশ সরকারের কফিনে শেষ পেরেক টিকি এবার পুঁতে দিল আমেরিকা। কিছুদিন আগে আমেরিকার এক মুখপাত্র সরাসরি ইউনিশ সরকারের বিরোধিতা করেন। তিনি বলেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে এই আমেরিকা যুক্তরাষ্ট্র, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল প্রতিনিধিত্ব করতে পারেন। সেখানে 11টি রাজনৈতিক দল কিভাবে বাতিল তারা করবেন সে বিষয়ে কিন্তু কড়া প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল জো বাইডেনের সরকার। আর আজ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বাংলাদেশের অরাজকতা নিয়ে সরাসরি জো বাইডেনকে দায়ী করেছেন। আর এর ফলেই বলা চলে জো বাইডেনও কিন্তু এবার নির্বাচনের আগে বাংলাদেশ থেকে দূরে সরবেন, তা কিন্তু জলের মতো স্পষ্ট। কিন্তু তার আগে জো বাইডেন এক মাস্টার স্ট্রোকটি দিয়ে দিয়েছেন। তিনি চেয়েছেন জাতিসংঘের একটি অফিস যেন ঢাকাতে হয়। এবার জাতিসংঘ হঠাৎ করে ইতিহাসের এত বছর পর ঢাকাতে কেন অফিস খোলার পরিকল্পনা শুরু করলো, বা শেখ হাসিনা যাওয়ার 2 মাসের মধ্যেই জাতিসংঘের প্রয়োজনীয়তা কি হলো যে তারা ঢাকাতে অফিস খোলার চেষ্টা করলেন? উত্তর একটাই, আমেরিকা চাইছে ঢাকার যে পলিটিক্স ইন্টারনাল অবস্থা সেটিকে যেন সরাসরিভাবে কন্ট্রোল করতে পারে। সেন্ট মার্টিনসকে নিয়ে একাধিক ভিডিও আমি বানিয়েছি এবং হাসিনা সরকার সেন্ট মার্টিনসকে নিয়ে আমেরিকার ষড়যন্ত্রের কথা এতদিন আপনাদের সামনে এক্সপোজ করেছে। কিন্তু এবার ঢাকার রাজনীতিকে সরাসরিভাবে কন্ট্রোল করার চেষ্টা করবে জাতিসংঘ, যার নেপথ্যে কিন্তু সেই আমেরিকা এবং জো বাইডেন সরকার। তা বাংলাদেশের একাধিক রাজনৈতিক বিশ্লেষকরাও এখন বুঝতে শুরু করেছেন। কিন্তু জাতিসংঘের এই অফিস খোলার নেপথ্যে কারণগুলো কি? দেখবেন প্রত্যেকটা কারণের পিছনে ইউনিশ সরকার কিন্তু একটা সুস্পষ্ট রাস্তা তৈরি করে রেখেছে। মানে ইউনিশ সরকারের অপরিপক্ক রাজনৈতিক পলিসি এবং অদূরদর্শিতা কার্যত জাতিসংঘ এত তীব্র একটা পদক্ষেপ নিতে কিন্তু বাধ্য হচ্ছে। শেষ এক সপ্তাহে ইউনিশ সরকার এমন কিছু কর্মকাণ্ড করলেন যার ফলে জাতিসংঘ কিন্তু সুযোগ পেয়ে গেল ঢাকার মতো একটি শহরে তাদের ঘাঁটি গাড়ার জন্য। এবং এই জাতিসংঘের অফিস যদি ঢাকায় তৈরি হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা আগের থেকে অনেক বেশি সুরক্ষিত হবেন এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তা কিন্তু অনেকটা বেটারমেন্ট হতে পারেন। আইন শৃঙ্খলা সামলাতে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী কার্যত ব্যর্থ তা কিন্তু জাতিসংঘ স্বীকার করে নিচ্ছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আর তারপরেই সেনা প্রধানের আমেরিকা সফর এবং এই আমেরিকা সফর শেষের পরেই কিন্তু জাতিসংঘের একটি অফিস ঢাকাতে এস্টাবলিশমেন্ট করার জন্য উঠে পড়ে লাগলো জো বাইডেন। এবার ইউনিশ সরকার শেষ এক মাসে বা শেষ এক সপ্তাহে এমন কি করলেন যে জাতিসংঘের এই অফিস বাংলাদেশে হওয়া উচিত কি উচিত না তা নিয়ে এক বিতর্কের সৃষ্টি হলো। দেখুন, ইউনিশ সরকার কাল অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তি করেছেন। তাৎপর্যপূর্ণভাবে অস্ট্রেলিয়া বাংলাদেশ ইস্যুতে কিছু কথা বলেছেন। এই কথাগুলো অত্যন্ত রাজনৈতিক কারণেও তাৎপর্যপূর্ণ। তারা বলেছেন অস্ট্রেলিয়া বিশ্বের এমন একটি দেশ যারা 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এবার প্রশ্ন হলো ইউনিশ সরকারের এই পল্টু মস্তানরা এই 1971 সালের মুক্তিযুদ্ধকেই স্বীকৃতি দেয় না। তারা বঙ্গবন্ধুকে আসলে যে জাতির নায়ক তা বিশ্বাসই করে না, এমনকি বঙ্গবন্ধুর মূর্তিও তারা ভেঙেছে। ফলে 1971 সালে স্বাধীনতা সংগ্রাম যদি মিথ্যা হয় তাহলে 1972 সালে অস্ট্রেলিয়ার এই বাংলাদেশকে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াটাও তো মিথ্যা। তা কিন্তু ইউনিশ সরকার একবারও বললেন না। অস্ট্রেলিয়া বলল 1972কে তারা স্বীকৃতি দেয়। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস থেকে রিসেট বাটন টিপলেও কিন্তু আন্তর্জাতিক স্তর থেকে মোহাম্মদ ইউনিস বুঝতে পারবেন না। দ্বিতীয়ত, তারা বললেন 57 জন বাংলাদেশি পালিয়ে গিয়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ঢোকার চেষ্টা করেছিলেন, তাদেরকে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন অস্ট্রেলিয়া সরকার। পাশাপাশি তারা এটাও বললেন তারা অস্ট্রেলিয়ায় ঢুকতে পারেনি, একটি নির্জন দ্বীপে আছেন। আন্তর্জাতিক মহলে এ ধরনের অভিযোগ যদি অস্ট্রেলিয়া তোলে, অর্থাৎ 5 আইস কান্ট্রি অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউকে এবং ইউএসএ এদের মধ্যে একজন তোলে, তাতে কিন্তু বাংলাদেশের দৈন্য দশা আন্তর্জাতিক মহলে এস্টাবলিশড হয়। যাতে জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে আসবে এটাই স্বাভাবিক। প্রশ্ন হলো কেন বাংলাদেশিরা অবৈধভাবে বিভিন্ন দেশে চলে যাচ্ছেন? দেখুন, কাল হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী সরাসরিভাবে ঝাড়খণ্ডকে মিনি বাংলাদেশ বলেছেন। তিনি বলেছেন অবৈধ বাংলাদেশিরা বারংবার ভারতে ঢোকার চেষ্টা করেছেন। শেষ 3 মাসে মানে হাসিনা পরবর্তী সময় 3.5 লক্ষ বাংলাদেশি লোক বিভিন্ন ক্ষেত্রে ভারতে এসেছেন, যার মধ্যে 80% এসেছেন মেডিকেল এমার্জেন্সির জন্য। অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা সমাজ ব্যবস্থা যে কার্যত ভেঙে পড়েছে তা অস্ট্রেলিয়ার এই প্রেস মিটের পরেও কিন্তু গোটা বিশ্ব আরেকবার জানতে পেরেছে। 3 নম্বর যে বিষয়টা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেছে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি হয়েছে। আর এখানেই লুকিয়ে আছে জাতিসংঘের এস্টাবলিশমেন্টের
অন্যতম প্রধান কার্যত শক্তিশালী এক যুক্তি। অস্ট্রেলিয়া বলেছে রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে অস্ট্রেলিয়া। রোহিঙ্গা প্রথম কথা অস্ট্রেলিয়ার নাগরিক নয়, রোহিঙ্গারা কার্যত হলো মায়ানমারের নাগরিক যারা বাংলাদেশে অবৈধভাবে আছেন। ঠিক যেমন ভাবে বাংলাদেশের বিভিন্ন অবৈধ নাগরিক ভারতবর্ষে এসে আছেন। এরা অবৈধ কারণ এরা লিগাল ডকুমেন্টস নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যান না। কার্যত দেশের অবস্থা খারাপ হলে তারা এই ধরনের মাইগ্রেশনের সাহায্য নেন, কারণ আফটার অল আমাদের জীবনটাই সকল থেকে প্রিয়। বাংলাদেশের আইন শৃঙ্খলা এতটাই খারাপ যে 57 জন বাংলাদেশি কিন্তু অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন ভারতে ঢুকতে না পেরে। এবার রোহিঙ্গারা কেন এসছেন বাংলাদেশে? কারণ স্বাভাবিকভাবেই মায়ানমারের হয়তো অবস্থাটা খারাপ। এবার এই রোহিঙ্গাদের বাংলাদেশের ইউনিট সরকার কোথায় সাপ্লাই করছে? অস্ট্রেলিয়ায়। এবং অস্ট্রেলিয়া এদেরকে কোন কাজে লাগাবে? এবার বুঝুন জাতিসংঘের গুরুত্বটা কি। অস্ট্রেলিয়া এদেরকে নিঃসন্দেহে অতিথি আপ্যায়ন করে কোনো পানশালায় বসিয়ে রাখবেন না। অস্ট্রেলিয়া এদেরকে যে দাস প্রথা জানেন, মানে বিভিন্ন কার্যকলাপ সামলানোর জন্য কাজে লাগাবেন, বিভিন্ন এমন কাজে লিপ্ত করবেন যেগুলো মানবাধিকার ভঙ্গের শামিল। অর্থাৎ তুমি তোমার দেশ থেকে একটা দেশে যদি রোহিঙ্গারা আসেন, তুমি তাদেরকে নিরাপত্তা দিতে পারলে না, তোমার ওই ক্যাপাবিলিটি নেই, তোমার এই অর্থ আনুকূল্য নেই, তখন তুমি তাদেরকে সেই দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু তুমি ঐতিহাসিক বর্বরতাকে সামিল করে তাদেরকে অস্ট্রেলিয়ার কাছে কার্যত বিক্রি করে দিচ্ছ, এবং অস্ট্রেলিয়া তাদেরকে নিয়ে পশ্চিমী দেশের কায়দায় বিভিন্ন এমন কার্যকলাপ করাবে যা মানবাধিকার লঙ্ঘনের বিপরীতে। অর্থাৎ সরাসরিভাবে মানবাধিকার লঙ্ঘন ভঙ্গ করতে চলেছে মোহাম্মদ ইউনূস। এই ধরনের ঐতিহাসিক চুক্তি ইতিহাসে কটা হয়েছে আমি ইতিহাসের ছাত্র হিসাবে বা রাজনৈতিক জিওপলিটিক্যাল বিশ্লেষক হিসাবে আমি জানি না। বিশ্বাস করুন, দাস প্রথার কথা আমরা শুনেছি যখন কৃতদাসদের মানুষদের ঘরের কাজকর্ম করার জন্য রাখা হতো, কিন্তু এই রোহিঙ্গারাও তো মানুষ। এদেরকে অস্ট্রেলিয়ায় পাঠানোর পিছনে ইউনিট সরকারের অন্যতম পলিটিক্যাল একটা ভ্যান্ডেটা বা অন্যতম ঐতিহাসিক ভুল আছে বলে আমার মনে হয়, যেটি জাতিসংঘে কিন্তু নির্দ্বিধায় বারংবার আলোচনা হবে শেষ এক সপ্তাহের মধ্যে। আপনারা লিখে রাখতে পারেন। পাশাপাশি ইউনিট সরকার সব থেকে বড় ভুলটি করেছে বস্ত্র শিল্পীদের উপর গুলি চালিয়ে। ইউনিট সরকারের প্রধান অর্থনৈতিক ভিত্তিটাই হলো বস্ত্র শিল্প। বাংলাদেশের মূল জিডিপির ম্যাক্সিমামটাই কিন্তু বস্ত্র শিল্প দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু এই বস্ত্রশিল্পীরা সরকারের একাধিক ইস্যু নিয়ে, বস্ত্র মালিকদের একাধিক ইস্যু নিয়ে বিরোধিতা করে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে। শেষ 3 মাসে কয়েকশো বস্ত্র শিল্পের যে কারখানা তা বন্ধ হয়ে গেছে। 1000 কোটি টাকার অর্ডার মায়ানমার বা ভারতের মতো বিভিন্ন দেশে চলে এসছে। ফলে এই অর্থনৈতিক পরিস্থিতির সময় বস্ত্র শিল্পের অবমূল্যায়ন ইউনিট সরকারের অন্যতম ব্যর্থতা। ইউনিট সরকার বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছেন, কিন্তু বস্ত্র শিল্পীদের জন্য এখনো আলাপ আলোচনার মাধ্যমে পুরো বিষয়টা সেটেলমেন্ট করার চেষ্টা করছেন না। অর্থাৎ সমাজ প্রথা বা সমাজ ব্যবস্থা চালাতে কার্যত ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার। তারা কালকে বস্ত্র শিল্পীদের উপর গুলি চালালেন, যে গুলিতে 2 জন হয়তো প্রাণও দিলেন। আর এখানেই উঠে এসছে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন। হাসিনা আমলেও বিরোধিতা হতো। হাসিনার বিরুদ্ধে এই ইউনিট সরকারের সবার থেকে বেশি বা সব থেকে বেশি অভিযোগ ছিল তারা নাকি ছাত্রদের উপর গুলি চালিয়েছেন। কিন্তু হাসিনা বলেন আমরা গুলি চালাইনি, ভিড়ের মধ্যে থার্ড পার্টি ঢুকে কেউ গুলিটা চালিয়ে দিয়েছে। তাহলে যে গুলি চালানো কেন্দ্র করে আপনারা রাজনীতি করলেন, যে গুলি চালানোকে কেন্দ্র করে আপনারা মসনদে বসলেন, আপনারাও ঠিক একই কার্যকলাপ করছেন যখন আপনাদের বিরুদ্ধে কেউ আন্দোলন করছে। অর্থাৎ যে বস্ত্রশিল্পীরা দেশের গর্ব, সেই বস্ত্রশিল্পীদের নির্বিচারে গুলি করে মারতে শুরু করলো মোহাম্মদ ইউনূসের আইন প্রশাসন, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। 3 নম্বর বিষয়টা যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে, যা নিয়ে ভারত এবং বাংলাদেশে সম্পর্ক আরো খারাপ জায়গায় পৌঁছে যেতে পারে বলে মনে করছেন অনেকে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন। ঠিক দুর্গাপুজোর আগে ভারতবর্ষ কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার হওয়া নিয়ে একটি প্রেস মিটও জারি করেছিলেন এবং সরাসরি বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিলেন। এবার কি হলো? এবার দেখা গেল সংখ্যালঘুদের যে প্রধান নেতা বলাটা ভুল, প্রচারক, সে চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দিয়েছেন মোহাম্মদ ইউনূসের এই সরকার। একটা মিথ্যা ঘটনা, যারা এই আপনার নিউ মার্কেট মোড়ে যেটা পতাকা অবমাননা হয়েছে বলছে, জাতীয় পতাকার নির্মাণ শৈলী সংবিধানে স্বীকৃত রয়েছে। জাতীয় পতাকা সকাল 9টা বাজে তুলবে, বিকালবেলা সূর্যাস্তের আগে নামিয়ে ফেলবে। কিন্তু আজকে দিনের পর দিন, রাতের পর রাত পতাকা ঝুলছে, সেটি কি অবমাননা নয়? যে জাতীয় পতাকায় লাল সবুজের পতাকা, সেখানে কোনো ধর্মীয় প্রতীক সংযোজন করা
কোনো সুযোগ নেই। তিনি নাকি বাংলাদেশের পতাকাকে অবনমন করেছেন বা অবমাননা করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। রাষ্ট্রদ্রোহী মামলা একজনকে শুধু ফাঁসানোর জন্য দেওয়া হয় না, তার জীবনের সম্মানহানি বা তার জীবনের একটা ব্ল্যাক স্পট কাজে লাগাতে কিন্তু ব্যবহার করা হয়, যা মানবাধিকার বিরোধী। জাতিসংঘে এই অফিস যদি হয়, নিঃসন্দেহে তারা এই সকল বিষয়কেও কিন্তু চর্চা করবেন এবং এই সকল বিষয়েও কিন্তু ইউনিশ সরকার কাঠগড়ায় উঠবেন, তা একদম নিশ্চিত থাকুন। মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইউএন কিন্তু কাজ করেন, যেসব দেশে যুদ্ধ বিধ্বস্ত এবং দিনের পর দিন যুদ্ধ কবলিত অঞ্চলে পড়ে আছেন। বাংলাদেশে সে অর্থে সশস্ত্র যুদ্ধ হচ্ছে না, তা সত্ত্বেও বাংলাদেশের এমন কিছু ঘটনা হচ্ছে যা যুদ্ধের থেকেও ভয়ঙ্কর এবং যার পরিণতি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মও পাবেন। চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে এ ধরনের মামলা শুধুমাত্র বাংলাদেশের মানুষ শুধু নয়, গোটা বিশ্বের মানুষকেও কিন্তু চমকে দিয়েছে, যা ইউনিশ সরকারের অন্যতম ফ্যাসিস্ট চরিত্রের অন্যতম বহিঃপ্রকাশ। এই পৃথিবীতে হিটলারও ছিল, এই পৃথিবীতে মোহাম্মদ ইউনূসও আছেন। সেটাকে নিয়ে আজকে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। আমাদের সরকারকে আমি আমাদের চট্টগ্রামের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীকে বলবো, রাজনৈতিক দুর্বৃত্তরা যাতে হিন্দুদের অধিকার আন্দোলনকে হাইজ্যাক করতে না পারে, এই জন্য সাধুরা অভিভাবকের দায়িত্ব পালন করে তারা মাঠে নেমেছে। বাংলাদেশের মানুষ এই মোহাম্মদ ইউনূসকে কিভাবে মনে রাখবেন, তা হয়তো আমি এখন থেকেই লিখতে শুরু করতে পারি। এবার পরবর্তীকালে এক অন্য প্রসঙ্গে নিয়ে আসি। আপনারা জানেন, সেনাপ্রধান আমেরিকা সফরে গেছিলেন। সেনাপ্রধান আমেরিকা সফরে গিয়ে কি হয়েছে, কি বিষয়ে চুক্তি হয়েছে, আমরা বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে বুঝতে পারি। সেনাপ্রধান আমেরিকায় গিয়ে যেটা সবার আগে করেছেন, তার আইন শৃঙ্খলায় অবস্থা নিয়ে তার যে অবস্থান, তা কিন্তু গোটা বিশ্বের সামনে বোঝানোর চেষ্টা করেছেন। কারণ সেনাপ্রধানও জানেন এই পুরো বিষয়টার পিছনে আমেরিকা আছে। সেনাপ্রধান কার্যত যার ব্যর্থতা কিন্তু মেনে নিয়েছেন, কারণ বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতির অধিনায়কত্ব করার দায়িত্ব ছিল এই সেনাবাহিনীর। এই সেনাপ্রধান কিন্তু পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের পুলিশ কিন্তু রীতিমতো খাবি খেতে শুরু করেছে। আর আইএমএফ বলছে, যদি বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ না আসে, তাহলে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। আর আইএমএফ এর কথা যদি সত্যি হয়, আন্তর্জাতিক বিনিয়োগ যদি বাংলাদেশে নিয়ে আসতে হয়, তাহলে সবার আগে কিন্তু এস্টাবলিশমেন্ট করতে হবে দেশের ল অ্যান্ড অর্ডারকে। আর এই আইন শৃঙ্খলার অবনমন সেনাবাহিনী যে কার্যত মেনে নিল আমেরিকা সফরে গিয়ে, তার বহিঃপ্রকাশই কিন্তু এই জাতিসংঘের অফিস ঢাকাতে এস্টাবলিশমেন্ট। পরবর্তীকালে দেশের ব্যবসা বাণিজ্য শুধুমাত্র আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের উপর একটা দেশ চলতে পারে না, ইন্টারনাল ট্রেডের উপরও কিন্তু একটা দেশের মেরুদণ্ডটা দাঁড়িয়ে থাকে। আর সেই মেরুদণ্ড বা ভিতের উপর দাঁড়িয়ে কতলা বাড়ি করা সম্ভব, সেটি ডিপেন্ড করে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের উপর। কিন্তু দুক্ষেত্রেই বাংলাদেশ এই সরকার কিন্তু কার্যত ব্যর্থ হয়েছে। বাংলাদেশের জিডিপি এবং মূল্যবৃদ্ধি চরম জায়গায় পৌঁছেছে, তা কিন্তু আইন প্রশাসনের সর্বময় কর্তা হিসাবে সেনাবাহিনীর কর্তাও কিন্তু দায় এড়াতে পারেন না। আর এর ফলে ডেমোক্রেসির যে ভিত্তি, সেই নির্বাচন করাতে চেয়েছিলেন সেনাবাহিনী, যা কিন্তু মোহাম্মদ ইউনূস ছলে বলে কৌশলে এড়িয়ে যাচ্ছেন। আর নির্বাচন যদি হতে হয় বাংলাদেশে, তাহলে এই মুহূর্তে প্রয়োজন আমেরিকার সাহায্য। আর বর্তমানে আমেরিকার যে নির্বাচনের পরিস্থিতি, সেখানে জো বাইডেন সরাসরি মুখ খুলতে পারবেন না। তাই ঘুরিয়ে জাতিসংঘের অফিস যদি এস্টাবলিশমেন্ট বাংলাদেশে করা যায়, তাহলে ইউনূস সরকার আইন শৃঙ্খলা ফেরাতে বাধ্য হবেন, তারা নির্বাচন করতে বাধ্য হবেন, তারা গণতন্ত্রকে বা ডেমোক্রেসিকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ শুরু করতে বাধ্য হবেন। আর চালটা ঠিক যেখান দিয়ে শুরু হয়েছিল, ঠিক সেখানে এসে শেষ না হয়ে জাতিসংঘের অফিসে গিয়ে চলে এলো। মানে আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাতিসংঘকে বসিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং প্রশাসনকে নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার চেষ্টার একটি ধাপ সম্পূর্ণ করলেন মাত্র। অনেকে বিপক্ষ মত পোষণ করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, জিওপলিটিক্যাল সারফেসে জাতিসংঘের অফিস কোনো সরকার গঠনে 2 মাসের মধ্যে ইতিহাসে হয়েছে নাকি আমার জানা নেই। আমেরিকা যদি না চাইতো, জাতিসংঘ বাংলাদেশে ঢুকতেই পারতো না, এবং তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে এতগুলো কথা গোটা বিশ্বের সামনে বলতেই পারতো না।